অরাজনীতির দাবার বোর্ডে মাঝে মাঝে এমন কিছু চাল দেয়া হয় যা বাইরে থেকে দেখলে মনে হয় একজন খেলোয়াড় তার সব গুটি হারিয়ে ফেলেছেন, কিন্তু একটু গভীরভাবে বিশ্লেষণ করলেই বোঝা যায় ওটা আসলে পরাজয় নয়, বরং প্রতিপক্ষকে চিরতরে শেষ করে দেওয়ার এক ভয়ঙ্কর ফান। পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ঠিক এরকমই এক টানটান উত্তেজনার থ্রিলার সিনেমাকে হার মানিয়ে দিচ্ছে। কয়েক মাস আগে যখন তৃণমূল কংগ্রেসের ২০ জন হেভিওয়েট সংসদ দল ছেড়ে বেরিয়ে গিয়ে এনসিপিআই নামে নতুন দল সংগঠন করলেন এবং সরাসরি এনডিএ বা বিজেপির ছাতার তলায় গিয়ে দাঁড়ালেন, তখন গোটা দেশের রাজনৈতিক মহল ভেবেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গের পতন বুঝে নিশ্চিত। নিজের দলের এত বড় ভাঙন, এতগুলো সাংসদের একসাথে বিজেপির দিকে পা বাড়ানো, এটা যে কোনো রাজনৈতিক নেতার জন্যই একটা ধ্বংসাত্মক পরিস্থিতি। সবাই ধরে নিয়েছিল তৃণমূলের কফিনের শেষ পেরেকটা পোতা হয়ে গেছে, কিন্তু আসল খেলাটা শুরু হলো ঠিক এর পরেই। রাজনীতিতে যারা দ্রুত দৌড়াতে চায় তারা অনেক সময় হোঁচট খায়, আর যারা ধৈর্য ধরে অপেক্ষা করে তারা শেষ হাসি হাসে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই অপেক্ষার পথটাই বেছে নিলেন। তিনি কোনো তাড়াহুড়া করলেন না, প্রকাশ্যে কোনো ক্ষোভ প্রকাশ করলেন, তিনি শুধু নীরবে একটা সুতায় টান, আর তাতেই ২০ জনের ওই বিদ্রোহী শিবিরে ফাটল ধরতে শুরু করলো। আজ পরিস্থিতি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে ওই ২০ জনের মধ্য থেকে অন্তত ৩ জন সাংসদ নিজেদের ভুল বুঝতে পেরে পুরনো ঘরে ফেরার জন্য রীতিমতো মরিয়া হয়ে উঠেছে। এই ৩ সাংসদ হলেন ইউসুফ পাঠান, খলিলুর রহমান এবং আবু তাহের খান। ঘটনাচক্রে এই ৩ জনই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়। এদের ফিরে আসার পেছনে একটা বড় কারণ হলো সাধারণ মানুষের চাপ। বাংলার মাটিতে সংখ্যালঘু ভোটাররা তৃণমূলের একটা বড় শক্তির জায়গা। যখন এই সাংসদরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে বিজেপির নেতৃত্বাধীন জোটে গিয়ে বসলেন, তখন তাদের নিজেদের নির্বাচনী এলাকার ভোটাদায় সেটা মেনে নিতে পারেন। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি। ভোটের রাজনীতিতে নিজের দলের কর্মীদের বা ভোটারদের সমর্থন ছাড়া টিকে থাকা অসম্ভব। আবু তাহের খান তো ১ মাস আগেই প্রকাশ্যে নিজের অনুশোচনার কথা জানিয়ে দিন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে বিজেপির সাথে হাত মেলানো তাদের চরম ভুল ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার সম্মান আজও অটুট। তবে এই ৩ জনের ফিরে আসার গল্পটা শুধুই আবেগ বা ভোটারদের চাপের মধ্যে সীমাবদ্ধ নেই। এর পেছনে কাজ করছে এক ঠান্ডা মাথার রাজনৈতিক অঙ্ক, যার মূল কারিগর হলেন তৃণমূলের প্রবীণ ও ঝানু রাজনৈতিক সৌগতরা, যাকে বাংলার রাজনীতিতে অনেকেই একপর খাওয়া ও তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন নেতা হিসেবে চেন। তিনি কোনো ঢাকঢোল না পিটিয়ে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে এই বিদ্রোহী সাংসদদের সাথে যোগাযোগ শুরু। তিনি জানতেন ২০ জনের এই দলটাকে একসাথে ভাঙা সম্ভব নয়, তাই তিনি আঘাত করলেন সবচেয়ে দুর্বল জায়গাটাই। এবার আসুন সবচেয়ে জটিল এবং ইন্টারেস্টিং পয়েন্টটা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। কেন তৃণমূল এই ৩ জনকে দলে ফেরাতে এতটা মরিয়া? কারণটা লুকিয়ে আছে সংবিধানের ১০ম তফসিলে বা দলত্যাগ বিরোধী আইন। নিয়ম অনুযায়ী কোনো দলের ২/৩ সাংসদ যদি একসাথে দল ছাড়েন বা অন্য দলে মিশে যান, তবে তাদের সাংসদ পদ খারিজ হয় না। এই ২০ জন সাংসদ একসাথে বেরিয়ে গিয়ে দাবি করেছিলেন যে তারা দল ত্যাগ করেননি, বরং দলের একটা বড় অংশ হিসেবে তারা নতুন জোটে গেছেন, তাই তাদের সাংসদ পদ বৈধ। তৃণমূল কংগ্রেস এখানেই সবচেয়ে বড় আইনি চালটা চেলেছে। সুপ্রিম কোর্টে তৃণমূলের হয়ে ময়দানে নেমেছেন দেশের অন্যতম সেরা আইনজীবী কপিল সিব্বল। তিনি আদালতে যুক্তি দিয়েছেন যে দলত্যাগ বিরোধী আইনের হিসাবটা শুধু লোকসভার ২০ জন সংসদের সংখ্যার উপর ভিত্তি করে হতে পারে না। একটা রাজনৈতিক দল মানে শুধু লোকসভার সংসদ নয়, সেই দলে হাজার হাজার কর্মী আছেন, বিধায়ক আছেন, পঞ্চায়েত সদস্য আছে। তাই ২০ জন সাংসদ বেরিয়ে গেলেই পুরো দলের ২/৩ বেরিয়ে গেছে এমন দাবি করাটা সম্পূর্ণ বেয়ন। সুপ্রিম কোর্টে এই মামলা এখন ঝুলছে, আর এটাই হলো বিদ্রোহীদের মাথার উপর ঝুলে থাকা সবচেয়ে বড় খাড়া। এই আইনি লড়াইয়ের মাঝখানে সৌগত রায়ের সেই মাস্টার স্ট্রোক। যদি ২০ জনের মধ্য থেকে মাত্র ৩ জন সাংসদও বেরিয়ে এসে পুরনো দলে ফিরে আসেন, তাহলে সংখ্যাটা নেমে দাঁড়াবে ১৭। আর সংখ্যাটা একবার কমে গেলেই বিদ্রোহীদের সেই একজোট হওয়ার আইনি ভিত্তিটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আদালতে তখন প্রমাণ হয়ে যাবে যে এটা কোনো দলের বিভাজন ছিল না, বরং এটা ছিল কিছু নেতার ব্যক্তিগত স্বার্থে করা জোর জবরদস্তির একটা দলবদল। আর আদালত যদি একবার এই মার্জার বা জোটকে অবৈধ ঘোষণা করে, তবে ওই বাকি ১৭ জন সাংসদের পথ এক মুহূর্তেই খারিজ হয়ে যেতে পারে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে তাদের খুব সহজে ক্ষমা করে দিচ্ছেন এমনটা ভাবার কোনো কারণ নেই। যারা চরম বিপদের দিনে দলের পিঠে ছুরি মেরেছিলেন, তাদের জন্য তৃণমূলের দরজায় একটা কঠিন শর্ত ঝুলিয়ে দেওয়া হয়। শর্তটা হলো এই ৩ সাংসদ যদি ফিরে আসেন, তবে তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে করা মামলা তৃণমূল তুলে নেবে, অর্থাৎ তাদের সাংসদ পদটা বেঁচে যাবে। কিন্তু তাদের আর তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে গ্রহণ করা হবে না, তাদের দল থেকে বহিষ্কার করা হবে এবং লোকসভায় তাদের বসতে হবে সম্পূর্ণ বা স্বতন্ত্র সাংসদ হিসেবে। ভাবতে পারছেন রাজনীতির কি নির্মম পরিহাস। এই সাংসদরা দল ছেড়েছিলেন আরো বড় ক্ষমতা আর সুবিধার আশায়, আর আজ তাদের এমন এক চুক্তিতে সই করতে হচ্ছে যেখানে তারা সাংসদ তো থাকবেন, কিন্তু তাদের মাথার উপর কোনো রাজনৈতিক দলের ছাতা থাকবে না, তাদের কোনো সাংগঠনিক পরিচয় থাকবে না। এটা আসলে ক্ষমা নয়, এটা হলো রাজনৈতিকভাবে তাদের পঙ্গু করে দেওয়ার একটা চরম শাস্তি। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের রাজনৈতিক জীবন ভিক্ষা দিচ্ছেন, কিন্তু তাদের সম্মানটা পুরোপুরি কেড়ে নিচ্ছে। এই ৩ জনের ফিরে আসার প্রক্রিয়ায় প্রভাব বাকি ১৭ জনের উপর কিভাবে পড়ছে সেটা আরো রোমাঞ্চ। এই ১৭ জন এখন চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে,
কারণ তিনজনের ফিরে যাওয়া মানে তাদের আইনি সুরক্ষা কবচ ভেঙে। তারা বুঝতে পারছেন সুপ্রিম কোর্টে যদি রায় তাদের বিপক্ষে যায় তবে তাদের রাজনৈতিক ক্যারিয়ার চিরতরে শেষ হয়ে, আর এই ভয় থেকেই পর্দার আড়ালে খেলা শুরু হয়ে গেছে। শোনা যাচ্ছে ওই 17 জনের মধ্য থেকেও বেশ কয়েকজন গোপনে কালীঘাটের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তারা বুঝতে পারছেন যে এনডিএ নৌকায় তারা পা দিয়েছিলেন, সেই নৌকা এখন ডুবতে বসে, কিন্তু তৃণমূলের দরজা এখন তাদের জন্য কতটা খোলা সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই জানেন, যাদের বিরুদ্ধে দল ভাঙার ষড়যন্ত্রে প্রশাসন বা পুলিশকে ব্যবহার করার অভিযোগ ছিল। আজ সেই নেতারাই নিজেদের অস্তিত্ব বাঁচাতে খাবি খাচ্ছেন। যারা বুক ফুলিয়ে দল ছেড়েছিলেন আজ তাদেরই ফিরে আসার জন্য ব্যাকুল হতে হচ্ছে। এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা প্রমাণ করে যে রাজনীতিতে শুধু সংখ্যা থাকলেই হয় না, সেই সংখ্যাটাকে আইনি এবং কৌশলগতভাবে ধরে রাখার মতো মগজ থাকতে হয়, যা তৃণমূল শিবিরের কাছে ছিল। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো আগামী দিনগুলোতে কি হতে চলেছে। এই 3 জনের পর কি আরো কেউ ফিরে আসবেন, নাকি সুপ্রিম কোর্টের একটা আঘাতেই বাকি 17 জনের সাংসদ পদ বাতিল হয়ে যাবে? যদি তাই হয় তবে সেটা হবে ভারতীয় রাজনীতির ইতিহাসে দলবদরুদের জন্য সবচেয়ে বড় শিক্ষা, যে বিদ্রোহ মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে শেষ করে দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। আজ সেই বিদ্রোহী বুমেরাং হয়ে বিদ্রোহীদের দিকেই দেহে আসছে। আর এই পুরো খেলাটাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল প্রমাণ করে দিলেন যে তারা শুধু মাঠের রাজনীতিতেই নয়, টেবিলের নিচের আইনি দাবার চালেও কতটা ভয়ঙ্কর হতে পারে। রাজনীতির এই অন্দরমহলের জটিল সমীকরণ আর টানটান উত্তেজনার খবরগুলো যদি আপনাদের ভাবায়, যদি আপনার এই রাজনৈতিক চালগুলোর পেছনের আসল সত্যটা বুঝতে চান, তবে আমাদের নিউজকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন। দেশ বিদেশের এমন আরও রাজনৈতিক রোমাঞ্চকর সব বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। দর্শক, বিষয়টি নিয়ে আপনার মতামত কি জানান মন্তব্যের। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।